আজকে আমাদের টপিক আজকে আমাদের টপিকস হচ্ছে বেসিক্স অফ এমআরআই অ্যান্ড প্রোটোকলস। এখন প্রোটোকলস তো অনেকগুলোই আছে। আমরা প্রথমে বেসিক দিয়ে শুরু করি। আমরা প্রথমে বেসিক দিয়ে শুরু করি, তারপরে হচ্ছে যে প্রোটোকল গুলোতে আস্তে আস্তে যাব। The introduction. Uses of magnetic field and radio wave to create detailed images of organs and tissues within the body. এমআরআইটা কি? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। হ্যাঁ, ম্যাগনেটিক মানে হচ্ছে এখানে আমাদের কোনো রেডিয়েশন থাকবে না, একটা ম্যাগনেটিক ফিল্ড ইউজ হবে। ম্যাগনেটিক ফিল্ডে রেডিও ফ্রিকোয়েন্সি পালস ইউজ করে আমরা হচ্ছে সেটাকে জটিল একটা প্রসেসিং এর মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে ইমেজিং এ রূপান্তর করে সেটা হচ্ছে আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এখানে আমাদের কোনো আয়োনাইজিং রেডিয়েশন থাকে না, এবং এখানে আমরা একটা রেডিও ফ্রিকোয়েন্সি পালস দেই। সেই রেডিও ফ্রিকোয়েন্সি পালসটার ই থাকে হচ্ছে স্ট্রেংথ থাকে 1 থেকে 80, 1 to 80 মেগাহার্টজ। আর আগে এটাকে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্সও বলা হতো, কারণ আমরা জানি এমআরআই তে মেইনলি প্রোটন ইউজ করা হয়। প্রোটন হচ্ছে নিউক্লিয়াসের একটা অংশ। হ্যাঁ, সেজন্য এটাকে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্সও বলা হতো। আপনাদের সিলেবাসে হিস্ট্রিও আছে, আমি জানি না হিস্ট্রিটা ঠিক কোন পরীক্ষার কোন জায়গায় কাজে লাগবে। তো হিস্ট্রি যতটুকু ঘেটেঘুটে আমি পেয়েছি, এটাকে আগে যখন নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স বলা হতো, এই নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্সের ডিসকভারি হয়েছিল 1940 সালে। এটা একদম প্রথম এমআরআই টেকনোলজির প্রথম ফাউন্ডেশন হয় 1940 সালে। আর প্রথম এমআরআই ইমেজ হয় 1977 সালে। মানুষের মানুষের প্রথম এমআরআই ইমেজ হয় 1977 সালে, এবং সেটাতে প্রথম ইমেজটা ছিল চেস্টের ইমেজ। হ্যাঁ, এ ক্রস সেকশন অফ চেস্ট অফ ল্যারি মিনকফ, এ পোস্ট গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট অফ রেমন্ড ড্যামাডিয়ান। আচ্ছা, ফার্স্ট ফুল বডি এমআরআই হয় 1980-তে, এবং তারা 1980-তেই প্রথম ক্লিনিক্যালি ইউজফুল ইমেজ তৈরি করা সম্ভব হয়। আচ্ছা, তারপর কমার্শিয়ালাইজেশন মানে বাণিজ্যিকভাবে জিনিসটা কখন ইউজ হয়, সে 1980 সালেই ফোনার কর্পোরেশন হচ্ছে প্রথম কোম্পানি যারা এমআরআই কে কমার্শিয়ালি ইউজ করা শুরু করে। আর মোবাইল এমআরআই বলে আরেকটা জিনিস আছে, যেমন কিনা আমাদের যেরকম পোর্টেবল এক্সরে আছে সেরকম, যেটা আমাদের দেশে সম্ভবত নাই। সেই ফোনার কোম্পানি ইন্ট্রোডিউস করে ফার্স্ট মোবাইল এমআরআই 1985-এ, যেটা আপনার অ্যাম্বুলেন্সে, আইসিইউতে বা ইমার্জেন্সি ডিজাস্টার সেটিং এ ইউজ করা যায়। আর এমআরআই টেকনোলজির ইভলিউশন আপনারা জানেন, দিনকে দিন এটা নতুন নতুন আরো মানে রিসার্চ হচ্ছে, এবং নতুন নতুন করে আরো ডেভেলপমেন্ট হচ্ছে। 3 টেসলার পরে 7 টেসলা, বা এখন হয়তো আরো বেশি টেসলা এসেছে জানি না। আরো মোর ডিটেলস এবং মোর ফাইনার ইমেজেস তৈরি হচ্ছে। তাহলে এমআরআই হিস্ট্রি বলতে গেলে যে দুইজন মানুষকে আমাদের স্মরণ করতে হবে, নিকোলা টেসলাকে সবাই জানেন, নিকোলা টেসলার নাম, উনি এমআরআই এর আবিষ্কারক হিসেবে পরিচিত। আর একজন হচ্ছে আইআই রাবি। আইআই রাবি হচ্ছে একজন ফিজিসিস্ট, মানে একজন ফিজিক্স বিশেষজ্ঞ। হ্যাঁ, উনি প্রথম উনি এই মেথড আবিষ্কার করেন, যেটা একটা অ্যাটমের নিউক্লিয়ার ম্যাগনেটিক প্রপার্টি বের করতে পারে, মেজার করতে পারে। হ্যাঁ, সেই মেথডটা বের করে এই আইআই রাবি। আর নিকোলা টেসলা হচ্ছে উনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, সার্বিয়ান, এবং আবিষ্কারক, হু ডেসক্রাইব হাউ ম্যাগনেটিক ফিল্ডস অ্যারাইজ অ্যান্ড হোয়াট প্রপার্টিজ দে হ্যাভ। ম্যাগনেটিক ফিল্ড বিষয়ক এমআরআই এর প্রথম ধারণাটা উনি দেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা এমআরআই মেশিন, আপনারা সবাই কম বেশি দেখেছেন। তাহলে এমআরআই এর বেসিক প্রিন্সিপাল কি? প্রথমে পেশেন্টকে ম্যাগনেটের মধ্যে প্লেস করতে হবে, বিশাল একটা ম্যাগনেট, সেই ম্যাগনেটের মধ্যে প্লেস করতে হবে। তারপরে পেশেন্টকে প্লেস করার পরে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি পালস দিব কয়েলের মাধ্যমে। রেডিও ফ্রিকোয়েন্সি পালসটা যাবে কয়েলের মাধ্যমে। আপনারা জানেন বিভিন্ন রকম কয়েল থাকে, যেগুলো জানেন আপনার জয়েন্টের জন্য আলাদা কয়েল, ব্রেস্টের জন্য আলাদা কয়েল, এরকম। কিন্তু বেসিক 3টা কয়েল থাকে সব এমআরআই মেশিনের মধ্যে, বেসিক 3টা কয়েল থাকে। হ্যাঁ, সেগুলো সবসময় থাকবে। সেই কয়েলগুলো হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি পালস দেয়। পেশেন্টরা হচ্ছে কয়েল থেকে সিগন্যাল রিসিভ করে। রিসিভ করার পরে তারপরে পেশেন্ট যেই সরি, পেশেন্টের কাছ থেকে যে সিগন্যালটা আসে ওইটাও হচ্ছে কয়েলই রিসিভ করে, কয়েলই সেন্ড করে, আবার কয়েলই রিসিভ করে। আর তারপরে হচ্ছে সেই সিগন্যালটাকে একটা কমপ্লেক্স প্রসেসিং এর মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে ইমেজে রূপান্তরিত করা হয়। তাহলে এটা আমরা যদি একটা এমআরআই মেশিনের ভিতরটা দেখতে পাই, আপনারা কি অ্যারোটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে?
আমি কারো কথা শুনতে পাচ্ছি না, আপনারা আদৌ শুনতে পাচ্ছেন কি না জি পাচ্ছেন ম্যাম, দেখা হ্যাঁ যাচ্ছে দেখতে এরর পাচ্ছি। চিহ্ন। জি ম্যাম, আচ্ছা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের মিউট করে রাখতে হবে না, মাঝে মাঝে কথা বলবেন হ্যাঁ হ্যাঁ, নাহলে আমি বুঝতে পারি না শুনছেন কিনা। আচ্ছা, এখানে হচ্ছে বললাম যে তিনটা বেসিক কয়েল থাকে, হ্যাঁ। তিনটা বেসিক কয়েলের মধ্যে জেড কয়েল, এক্স কয়েল এবং হচ্ছে ওয়াই কয়েল, হ্যাঁ। লালটা রেড কালার যেটা, এটা হচ্ছে এক্স কয়েল। গ্রিন কালারটা হচ্ছে জেড কয়েল। আর ইয়েলো কালারটা হচ্ছে ওয়াই কয়েল। আপনি দেখেন তিন এক্সিসে তিনটাকে সাজানো হয়েছে। কারণ আমরা জানি আমরা সিটির মতো এমআরআই তে কিন্তু একটা প্লেনে স্ক্যান নিয়ে তারপর রিকন করে ফেললাম, এরকম হয় না। এমআরআই তে কি হয়, প্রতিটা প্লেনে প্লেনে আলাদাভাবে স্ক্যান হয়। এই কয়েলগুলো হচ্ছে তিন প্লেনের কয়েল, যেগুলো কিনা আলাদা আলাদা ভাবে স্ক্যান করবে। আর মাঝখানে একটা আছে ট্রান্সসিভার, সেটারও হচ্ছে আলাদা কাজ আছে, ব্লু কালারটা। আচ্ছা, এটা চলে কেন যাচ্ছে না? আচ্ছা, গেছে। এটা হচ্ছে একদম খুব সিম্পলিফাই করে যদি আমরা বলি যে এমআরআই কিভাবে কাজ করে। এই পাশে যে র্যান্ডমলি বিভিন্ন দিকে তীর চিহ্ন হয়ে আছে, এগুলো হচ্ছে আমাদের শরীরের অণুগুলো, অণু, মলিকিউল, হ্যাঁ। সেগুলো হচ্ছে এভাবে থাকে, মলিকিউল না সরি, প্রোটন। প্রতিটা অণুর ভিতরে পরমাণু আছে, পরমাণুর মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে কি থাকে, নিউট্রন এবং প্রোটন থাকে। সেই প্রোটনগুলো এরকম এলোমেলো ভাবে থাকে, ঠিক আছে। মানে প্রতিটা প্রোটনই এক একটা ম্যাগনেট, হ্যাঁ। কিন্তু তাদের একটা উত্তর মেরু আছে, দক্ষিণ মেরু আছে, তাদের এক একজনের উত্তর মেরু দক্ষিণ মেরু এক এক দিকে হয়ে থাকে নর্মালি। যখন আমরা একে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে স্থাপন করব, এই যে দেখেন বড় নর্থ সাউথ লেখা, এটা একটা ম্যাগনেটিক ফিল্ড। যখন একটা ম্যাগনেটিক ফিল্ডে স্থাপন করব, তখন হচ্ছে কি হয়, ম্যাগনেটের যে উত্তর মেরু সেটাতে প্রোটনগুলোর দক্ষিণ মেরু আকর্ষিত হবে, ম্যাগনেটের যে দক্ষিণ মেরু সেটাতে প্রোটনগুলোর উত্তর মেরু আকর্ষিত হবে। তো ম্যাগনেটিক ফিল্ডে দিলে তাহলে প্রোটনগুলো সব উত্তর দক্ষিণ বরাবর এরকম একইভাবে তারা অ্যালাইন হয়ে যাবে। এটাকে বলে অ্যালাইনমেন্ট অফ প্রোটনস। ম্যাগনেটিক ফিল্ডে দিলে এদের অ্যালাইনমেন্ট অফ প্রোটনস হবে। তারপরে এটাকে, আচ্ছা, আবার শর্টে ছবিতে দেখিয়েছে যে প্রথমে হচ্ছে র্যান্ডম র্যান্ডম ডিরেকশন, ওরা স্পিন করতে থাকে, পৃথিবী যেরকম করে ঘুরতে থাকে ওরাও সারাক্ষণ ঘুরতে থাকে, হ্যাঁ। তারপরে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার পরে এরা হচ্ছে যে সুন্দর করে অ্যারেঞ্জ হয়, উত্তর দক্ষিণ মুখ করে ম্যাগনেটিক ফিল্ড অনুসারে অ্যারেঞ্জ হয়। তারপরে যখন আমরা রেডিও ফ্রিকোয়েন্সি পালস দিব, তখন হচ্ছে যে আনমেস্ট কিছু অ্যাটম থাকে সেগুলো হচ্ছে অন্যদিকে ঘুরতে থাকে, হ্যাঁ। আর যখন রেডিও ফ্রিকোয়েন্সি পালসটা টার্ন অফ করব, তখন অ্যাটমগুলো যে এনার্জিটা পেয়েছিল সেই এনার্জিটা তারা ম্যাগনেটিক ফিল্ডের কারণে ওরা যে অ্যালাইন্ড হয়েছিল সেখান থেকে যে ওরা আবার আগের মতো এলোমেলো হবে, এলোমেলো হওয়ার সময় ওরা কিছু এনার্জি রিলিজ করতে থাকে, ঠিক আছে। সেই এনার্জি যে রিলিজ যে করতেছে সেটাই হচ্ছে সিগন্যাল হিসাবে রিসিভ করে, কয়েলগুলো রিসিভ করে কম্পিউটারে পাঠায়। সেই কে কিভাবে এনার্জি রিলিজ করলো সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের ইমেজটা তৈরি হয়। একদম সিম্পলিফাই করে বললে ব্যাপার হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমাদের ইমেজের ওয়ান কন্ট্রাস্ট ডিটারমাইন্ড হয় টি আর দিয়ে। টি ওয়ান কন্ট্রাস্ট ইজ ডিটারমাইন্ড বাই টি আর টি টু কন্ট্রাস্ট ইজ ডিটারমাইন্ড বাই টিই। এখন টি আর কি, টিই কি? টি আর হচ্ছে রিপিটেশন টাইম বা টাইম টু রিপিট, আর টিই হচ্ছে টাইম টু ইকো। টাইম টু রিপিট মানে হচ্ছে আমরা যে আরএফ পাস দিই সেটা হচ্ছে 90 ডিগ্রি আরএফ পাস, আমাদের স্পিন ইকো গুলোতে 90 ডিগ্রি আরএফ পাস দিই। তাহলে এটা ইট ইজ দ্য লেংথ অফ টাইম ফ্রম 190 ডিগ্রি আরএফ পাস টু দ্য নেক্সট 90 ডিগ্রি আরএফ পাস। হোয়াট ইজ টি আর, হোয়াট ইজ টি, এটা কিন্তু আপনাদের লাগবে, ঠিক আছে। ইট ইজ দ্য লেংথ অফ টাইম ফ্রম 190 ডিগ্রি আরএফ পাস টু নেক্সট 90 ডিগ্রি আরএফ পাস, এটা হচ্ছে টিআর। আর টিই হলো যে একটা আরএফ পাস দেওয়ার পরে সিগন্যালটি রিসিভ করতে যেই যেই টাইম, সেটা হচ্ছে যে আপনার পালস দেওয়ার পরে সিগন্যাল রিসিভ করতে যে টাইম সেটা হচ্ছে টিই। আর একটা 90 ডিগ্রি পালস থেকে আরেকটা 90 ডিগ্রি পালস দিতে যে টাইম সেটা হচ্ছে TR। তাহলে টিআর এবং ইউজ করে আমাদের কি হয়, টি1 ওয়েটেড ইমেজ নাকি টি2 ওয়েটেড ইমেজ, সেই জিনিসটা আমরা কিভাবে নির্ধারণ করি। যদি টিআর কম হয়, শর্ট টিআর প্লাস শর্ট টিই, তখন এটা হচ্ছে টি1 ওয়েটেড ইমেজ। আর যদি লং টিআর এবং লং টিই হয় তখন সেটা হয় টি2 ওয়েটেড ইমেজ। এই দুইটা হচ্ছে একদম ভেরি বেসিক ইমেজ অফ এমআরআই। In general, short TR that is less than 1000 ms and short T that is less than 25 ms, সেটা হচ্ছে টি1 ওয়েটেড ইমেজ তৈরি হয়। তাহলে আমরা ফিল্মের পাশে এই যে এখানে দেখেন, এই যে ব্রেইনের একটা ছবি দেখা যাচ্ছে, টি1 না টি2, যদি আমরা শুধুমাত্র প্যারামিটার দেখে বুঝতে চাই
নিচের দিকে দেখেন কোনায় লেখা থাকে টিআর 600, টি হচ্ছে 10.5, তার মানে এটা হচ্ছে T1 ওয়েটেড ইমেজ। এখন T1 ওয়েটেড ইমেজের ক্যারেক্টারিস্টিক আমরা ব্রেনের ক্ষেত্রে চিন্তা করি, হোয়াইট ম্যাটার ইজ ব্রাইটার দেন গ্রে, তার মানে হোয়াইট ম্যাটার হোয়াইট, গ্রে ম্যাটার গ্রে। সিটি স্ক্যানে আমরা উল্টা দেখি, তাই না? স্ক্যান হচ্ছে হোয়াইট ম্যাটারটা কালো, আর এমআরআই T1 এ হলো হোয়াইট ম্যাটার হোয়াইট, গ্রে ম্যাটার গ্রে, সাদাটা সাদা কালোটা কালো, তাইলে এটা T1। তাহলে T1 ওয়েটেড ইমেজে কালো দেখা যাবে কি কি জিনিস, ডার্ক দেখা যাবে কি কি জিনিস? একটা তো গ্রে ম্যাটারটা ডার্কার থাকে, ঠিক আছে, আর কালো দেখা যাবে হচ্ছে ইডিমা, টিউমার। তারপর ম্যাক্সিমাম জিনিস হচ্ছে T1 এ অ্যাকচুয়ালি কালো দেখা যায়, হ্যাঁ, ইনফেকশন, ইনফ্লামেশন, হিমোরেজ সবকিছুই কালো দেখা যায়। সাদা T1 এ সাদা দেখা যায় এরকম জিনিস কম। এটাও একটা কোশ্চেন হইতে পারে, কি কি জিনিস T1 এ সাদা দেখা যায়? এক নম্বর হচ্ছে ফ্যাট, ফ্যাট হচ্ছে T1 T2 দুটাতেই সাদা, T1 এ বেশি সাদা। হেমোরেজের মধ্যে, হেমোরেজের আপনারা জানেন বিভিন্ন স্টেজ আছে, সাব অ্যাকিউট, অ্যাকিউট, তারপরে হাইপার অ্যাকিউট, ক্রনিক। হ্যাঁ, সাব অ্যাকিউট হেমোরেজটা হচ্ছে T1 এ ব্রাইট। মেলানিন, মেলানিন হচ্ছে ব্রাইট, মেলানোমা যখন মেলানিন টিউমার হবে, মেলানোমা ব্রাইট হবে। ম্যাম সাউন্ডটা খুব খারাপ আসতেছে। সাউন্ড খারাপ আসতেছে? জি। দাঁড়ান, কে জানি কথা বলতেছে, আমি একটু দেখি। আহ, এখন শোনা যাচ্ছে? দেখেন তো, ঠিক আছে ম্যাম। এখন ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি বলেছি যে T1 এ ম্যাক্সিমাম জিনিসই T1 এ ডার্ক দেখা যায়। T1 এ ব্রাইট কি কি দেখা যায় সেটা একটা প্রশ্ন হইতে পারে, সেই জিনিসটা আলাদাভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, ফ্যাট, সাব অ্যাকিউট হেমোরেজ, মেলানিন, প্রোটিন রিচ ফ্লুইড। প্রোটিন রিচ ফ্লুইড যেগুলোতে থাকে সেগুলো ব্রাইট দেখাবে। স্লোলি ফ্লোয়িং ব্লাড, ব্লাড যখন স্লো ফ্লো হয় সেটা। আর কিছু প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স যেমন গ্যাডোলিনিয়াম, যেটা আমরা কন্ট্রাস্ট হিসেবে ইউজ করি, কপার, ম্যাঙ্গানিজ, এগুলো হচ্ছে ব্রাইট অন T1। আর T2 র কথা বলেছিলাম লং টিআর প্লাস লং টিই। লং টিআর মানে কি, আপনার মোর দ্যান 2000 ms হচ্ছে লং টিআর, আর লং টি হলে মোর দ্যান 60 ms হলে লং টিই। শর্ট টিআর কত ছিল? লেস দেন 1000 ms। আর শর্ট টি ছিল লেস দেন 25 সেকেন্ড T1 ওয়েটেড ইমেজের জন্য। আর T2 র জন্য লং টিআর হচ্ছে মোর দ্যান 2000 ms আর লং টি হচ্ছে মোর দ্যান 60 ms। আচ্ছা, T2 ইমেজের ক্যারেক্টারিস্টিক্স কি? এখানে হলো গ্রে ম্যাটার ইজ ব্রাইটার দেন হোয়াইট ম্যাটার। গ্রে ম্যাটার সাদা, হোয়াইট ম্যাটার কালো, সিটি স্ক্যানের মতো, কিন্তু এখানে আমরা সিএসএফটা সাদা দেখব। ঠিক আছে, তাহলে ব্রেনের সিকোয়েন্স বোঝার জন্য ওই যে গ্রে ম্যাটার গ্রে, হোয়াইট ম্যাটার হোয়াইট হলে T1, আর যদি উল্টাটা হয় তাহলে হচ্ছে T2। T2 তে ব্রাইট দেখা যায় কি কি? ম্যাক্সিমাম জিনিসই T2 তে ব্রাইট দেখা যায়, সিএসএফ, ইডিমা, টিউমার, ইনফেকশন, ইনফ্লামেশন, সাবডুরাল কালেকশন, মিথিমোগ্লোবিন, লেফট সাব অ্যাকিউট হেমোরেজ, সবকিছুই T2 তে ব্রাইট দেখা যায়। আর T2 তে ডার্ক দেখা যায় হচ্ছে ক্যালসিফিকেশন, ফাইব্রাস টিস্যু, ইন্ট্রাসেলুলার মিথিমোগ্লোবিন, ডিঅক্সিহিমোগ্লোবিন, এগুলো হচ্ছে হেমোরেজের বিভিন্ন পর্যায়। হ্যাঁ, ক্যালসিফিকেশন, ফাইব্রাস টিস্যু, হেমোরেজের কয়েকটা পর্যায়, আয়রন, হেমোসিডারিন, মেলানিন, এগুলো হচ্ছে T1 এ। টি টুতে টি টুতে ডার্ক দেখা যাবে। আচ্ছা, সিকোয়েন্সের টাইপ কি কি? প্র্যাকটিক্যাল পারপাসে আমরা মেইনলি এই 4 টাইপের সিকোয়েন্স ইউজ করি বেশি। একটা হচ্ছে স্পিন ইকো সিকোয়েন্স, যেটা সবচেয়ে মানে নর্মাল বা কমনলি যেটা প্রথম ইউজ হয়। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট ইকো সিকোয়েন্স, কিছু কিছু গ্রেডিয়েন্ট ইউজ করে যখন দেওয়া হয়, ইমেজ দেওয়া হয়, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ইকো সিকোয়েন্স, জিআরই। ইনভার্সন রিকভারি সিকোয়েন্স, ইনভার্সন রিকভারির ব্যাপারটা কি? এটা হচ্ছে নর্মালি আপনারা জানেন প্রথমে 90 ডিগ্রি পাস দেয়, তারপর 180 ডিগ্রি পাস দেয়। আর ইনভার্সন রিকভারি হচ্ছে প্রথমে 180 ডিগ্রি পাস দিয়ে শুরু করে, এই জন্য এটা ইনভার্সন রিকভারি। হ্যাঁ, আর হচ্ছে ইকোপ্ল্যানার ইমেজিং। ইকোপ্ল্যানার ইমেজিং হচ্ছে ফার্স্ট ইমেজিং এর একটা প্রক্রিয়া। আচ্ছা, এখন ইনভার্সন রিকভারির মধ্যে আমরা দুইটা খুব ইউজ করি। একটা হলো ফ্লুইড অ্যাটেনুয়েটেড ইনভার্সন রিকভারি। ফ্লুইড অ্যাটেনুয়েটেড মানে কি, আমরা ফ্লুইডটাকে সাপ্রেস করে দেবো, ফ্লুইডটা সিগন্যাল দিবে না, ফ্লুইড কালো হয়ে যাবে, সেটা হলো ফ্লেয়ার। আর আরেকটা হলো আমরা STIR, শর্ট টাও ইনভার্সন রিকভারি। হ্যাঁ, সেটা আমরা বডি ইমেজিং ইউজ করি। সেটাতে হচ্ছে ফ্যাটটাকে সাপ্রেস করে দেওয়া হয়, ফ্যাট কালো হয়ে যায়, সেটাই হচ্ছে STIR।
এই দুইটি ইনভার্সন রিকভারি আমরা প্র্যাকটিক্যালি খুব বেশি ইউজ করি। তো এখানে হচ্ছে ব্রেইনের ক্ষেত্রে ফ্লেয়ারের কথা, ফ্লেয়ার ইউজ করা হয় ব্রেইনে, আর স্ট্রিটটা হচ্ছে বডি ইমেজিং এ। তাহলে ফ্লেয়ার বেসিক্যালি একটা টি2 ওয়েটেড ইমেজ। হ্যাঁ, টি2 ওয়েটেড ইমেজ কেন? ফ্লেয়ারে আপনি দেখবেন হোয়াইট ম্যাটারটা ডার্কার আর গ্রে ম্যাটারটা ব্রাইটার, তাহলে সেটা টি2 ওয়েটেড ইমেজ। সেটার মধ্যে আমরা ফ্লুইডটাকে কালো করে দিই, মানে ফ্লুইডটাকে, টি2 তে তো ফ্লুইড ব্রাইট দেখা যাওয়ার কথা, সেই ফ্লুইডটাকে সাপ্রেস করে দিই, তাহলে ফ্লুইড কালো হয়ে গেল, আর হচ্ছে আমাদের বাকি লিশনগুলো ব্রাইট থাকলো। T2-weighted imaging হচ্ছে well suited for lesion detecting in the brain because most lesions appear hyperintense with this sequence. কারণ আমরা আগে বলেছি যে টি2 তে বেশিরভাগ লিশন, বেশিরভাগ প্যাথোলজি হাইপার ইন্টেন্স থাকে, সেজন্য টি2 দিয়ে আমাদের ডায়াগনোসিস করতে সুবিধা হয়। এখন সিএসএফও যেহেতু হাইপার, তাহলে হচ্ছে একটা টি2 ওয়েটেড ইমেজে সিএসএফও হাইপার, ওটা পেরিফেরালি যদি একটা লিশন থেকে যেটা হাইপার, ওটা আমাদের চোখে পড়বে না। ঠিক আছে, এই জন্য আমরা যদি সিএসএফটাকে কালো করে দিতে পারি, তাহলে হচ্ছে আমরা খুব সুন্দর করে লিশনটাই শুধুমাত্র সাদা হয়ে থাকবে, সেটা আমরা সহজে দেখতে পারবো। Therefore, lesions at CSF interfaces such as cortical sulci and ventricles may be mistaken for extensions of CSF. CSF মনে করে যাতে লিশনটা মিস হয়ে না যায়, সেজন্য আমাদের ফ্লুইডটাকে কালো করে দেওয়া জরুরি। এখানে দেখেন একটা এক্সাম্পল, বামে যে ছবিটা, এটা একটা টি2 ওয়েটেড ইমেজ, আপনারা বুঝতে পাচ্ছেন আপনার ফ্লুইড গুলো সব সাদা দেখা যাচ্ছে। হ্যাঁ, আর ডানেরটা হচ্ছে ফ্লেয়ার ইমেজ। ফ্লেয়ারও ওয়ান টাইপ অফ টি2। কিভাবে বোঝা যাচ্ছে দেখেন, আমাদের হোয়াইট ম্যাটার সাদা, গ্রে ম্যাটার কালো। ঠিক আছে, হোয়াইট ম্যাটার কালো, হোয়াইট ম্যাটার কালো, গ্রে ম্যাটার সাদা, সেজন্য হচ্ছে এটা টি2 ওয়েটেড ইমেজ। এখানে দেখেন, এখানে একটু সিগন্যাল চেঞ্জ আছে, দেখতে পাচ্ছেন একটা জাইরাস একদম মানে কর্টেক্সের মাথায়, এখানে সিগন্যাল চেঞ্জ, এখানে একটু সিগন্যাল চেঞ্জ আছে। এই যে কর্টেক্সের মাথায় একটু হোয়াইট হোয়াইট হয়ে আছে, ব্রাইট হয়ে আছে, সিগন্যাল চেঞ্জ, সেটা আমরা টি2 তে দেখতেই পাবো না, কারণ তার পাশেই সাদা রঙের সিএসএফ আছে। সাদা রঙের সিএসএফ এর পাশে সাদা রঙের সিগন্যাল চেঞ্জ আমরা দেখতে পাবো না। ফ্লুইডটাকে যদি আমরা কালো করে দিতে পারি, তখনই শুধু এই প্যাথোলজি যেটা, সেটাই শুধুমাত্র ব্রাইট হয়ে থাকবে। এই কারণে আমাদের ক্লিয়ার ইমেজটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা জিনিস আমরা ব্রেনে ইউজ করি, ডিফিউশন ওয়েটেড ইমেজ। এই ডিফিউশন ওয়েটেড ইমেজও কিন্তু মেইনলি একটা টি2 ওয়েটেড ইমেজ। হ্যাঁ, সেই টি2 ওয়েটেড ইমেজে একটা গ্রেডিয়েন্ট আমরা ইউজ করি, যেটা হচ্ছে ডিফিউশন গ্রেডিয়েন্ট। ডিফিউশন গ্রেডিয়েন্ট ইউজ করলে কি হয়, ডিফিউশন মানে কি, একটা মানে পানির চারপাশে ছড়িয়ে পড়ার যে প্রপার্টি, সেটাই হচ্ছে ডিফিউশন। এখন যে পানিটা চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে পড়তে পারছে, পানির মলিকিউল গুলো মানে ফ্লোয়িং আছে, তাদের ক্ষেত্রে আপনার ডিফিউশন রেস্ট্রিকশন হবে না। আর যেই পানিটা ফ্লো করতে পারছে না, সে আটকে গেছে, সেটা হচ্ছে আমাদের ডিফিউশনের রেস্ট্রিকশন হবে, এই এই ইমেজে রেস্ট্রিকশন হবে। এই প্রপার্টিটাকে কাজে লাগায় হচ্ছে আমরা ওই যে প্যাথোলজিক্যাল ফ্লুইড কোনটা, সেটা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি। The difference in the mobility of water molecules between tissues gives the contrast in DWI and helps to characterize tissues and pathology. It is a T2-weighted spin echo sequence with diffusion gradients applied before and after the 180-degree pulse. আমরা জানি নর্মালি আমরা স্পিন ইকো কিভাবে নেই, প্রথমে 90, তারপর 180, তারপর 90, তারপর 180। এখন 90-র পরে যে 180, সেটার আগে একটা ডিফিউশন গ্রেডিয়েন্ট দেওয়া হবে, 180-র পরে আবার একটা ডিফিউশন গ্রেডিয়েন্ট দেওয়া হবে, তারপর আবার 90 ডিগ্রিতে যাবে, এরকম করে করে এই সিকোয়েন্সটা নেওয়া হয়। ইন রুটিন প্র্যাকটিস, In routine practice, DWI is performed with EPI sequence and the acquisition time is less than a minute. ইপিআই বলেছিলাম, ইকো প্ল্যানার ইমেজিং, সেটা হচ্ছে ফাস্ট ইমেজিং এর জন্য এই প্রক্রিয়াটি ইউজ করা হয়। হ্যাঁ, এই জন্য অনেক কম সময় দেখবেন আপনারা ডিডব্লিউআই সিকোয়েন্সটা পারফর্ম হয়ে যায়। ডিফিউশন ওয়েটেড ইমেজের সাথে আমাদের কিছু টার্ম আছে যেটা খুব কমনলি ইউজ হয়। একটা হচ্ছে বি ভ্যালু, এটা আপনারা শুনবেন। একটা হচ্ছে এডিসি। এডিসি হলো, এডিসি ইমেজও নেওয়া হয় আলাদা করে, তাই না? ডিডব্লিউআই নেওয়া হয়, এডিসি ইমেজ নেওয়া হয়। এডিসিটা হচ্ছে ডিডব্লিউআই এর উল্টা, আর টি2 শাইন থ্রো। এখন বি ভ্যালু হচ্ছে এটা ডিফিউশন যে গ্রেডিয়েন্ট আমরা ইউজ করব, ওইটার কোন স্ট্রেংথে আপনি ইউজ করতেছেন সেটা বোঝা যায় বি ভ্যালু দিয়ে। বি ভ্যালু যত বেশি হয়, আপনার ডিফিউশন গ্রেডিয়েন্টের স্ট্রেংথ তত বেশি হয় এবং তত বেশি টাইম ধরে ওটা অ্যাপ্লাই হয়। এই জন্য আমরা বডি ইমেজিং এ সাধারণত দেখা যায় 1000 বি ভ্যালুতে আমরা ডিফিউশন নেই। আবার প্রোস্টেটের ইমেজে দেখা যায় 800 বি ভ্যালুতে আমাদের মানে যথেষ্ট পরিমাণে ইমেজ চলে আসে প্যাথোলজি বোঝার মতো। আর এডিসি হলো অ্যাপারেন্ট ডিফিউশন কোএফিসিয়েন্ট, মানে কি এডিসি হলো আপনার ডিডব্লিউ এর উল্টা। ডিডব্লিউ তে যেটা রেস্ট্রিক্টেড দেখা যাবে, এডিসি মানে হচ্ছে যে ডিফিউশন হতে পারছে তার এডিসি ভ্যালু বেশি।
তখন হচ্ছে সেটা এডিসি তে ব্রাইট দেখা যাবে, সাদা দেখা যাবে। যে ডিফিউশন হতে পারছে মানে কি, সে হেলদি ফ্লুইড, সে সিএসএফ বা সে মনে করেন হেলদি ফ্লুইড আর কি, সেটা কোনো প্যাথোলজি না, সে ডিফিউশন হতে পারছে, তখন আমাদের এডিসি ভ্যালুটা বেশি আসে। ঠিক আছে। যার এডিসি ভ্যালু কম, তখন এডিসি ইমেজে তার এডিসি কোএফিসিয়েন্ট যদি বেশি আসে, তখন তার চেহারা হয় ব্রাইট, সাদা। ঠিক আছে। যার এডিসি ভ্যালু কম, যে ডিফিউশন হইতে পারে নাই, পানিটা ছড়াই যেতে পারে নাই, তার হচ্ছে এডিসিতে আসবে কালো। এডিসিতে কালো মানে তার ডিফিউশন রেস্ট্রিকশন হয়েছে। ডিফিউশন রেস্ট্রিক্টেড মানে তাকে আমরা ডিডব্লিউ ইমেজে দেখবো সাদা। ঠিক আছে। এখন টি টু সাইন্থ্রো বলে একটা ব্যাপার, ডিফিউশন আমাদের ডিডব্লিউ ইমেজ গুলো মেইনলি টি টু ওয়েটেড ইমেজ। টি টু ওয়েটেড ইমেজ যেহেতু, এখন অনেক সময় দেখবেন ব্রেনের ইমেজের চারপাশে প্যারাইটাল লোবের কাছে বা একদম লাইন করে সাদা হয়ে থাকে ডিডব্লিউ তে। হ্যাঁ, ওটা কিন্তু রেস্ট্রিকশন না, ওটা হচ্ছে টি টু সাইন্থ্রো। যেই লিশনটা আপনার ডিফিউশনেও দেখা যাচ্ছে সাদা, মানে ডিডব্লিউ ইমেজেও দেখা যাচ্ছে সাদা, এডিসিতেও দেখা যাচ্ছে সাদা, এডিসিতে কোনো কিছু সাদা মানেই ওর রেস্ট্রিকশন হয়নি, এটাকে বলে টি টু সাইন্থ্রো। ঠিক আছে, বুঝতে পেরেছেন ব্যাপারটা? যদি কোনো কিছু এডিসিতেও সাদা থাকে, ডিডব্লিউ তেও সাদা থাকে, তাহলে সেটা প্যাথোলজি না, সেটা হচ্ছে টিটু সাইন্থ্রো। আর প্যাথোলজি হইতে হইলে, ডিফিউশন রেস্ট্রিকশন হইতে হইলে, প্যাথোলজি না বলতে ওটা ডিফিউশন রেস্ট্রিক্টেড না, প্যাথোলজি হইতে পারে বাট ডিফিউশন রেস্ট্রিক্টেড না। ডিফিউশন রেস্ট্রিক্টেড হইতে হইলে ডিডব্লিউ ইমেজে হবে সাদা, এডিসি ইমেজে হবে কালো। এখানে তিনটা ছবি দেখেন, প্রথমটা হচ্ছে একটা টি টু ছবি। ঠিক আছে। এরপরটা টি1। আর সেম পেশেন্টেরই ডিডব্লিউআই তে দেখেন, এখানে আমরা একটা রেস্ট্রিকশন দেখতে পাচ্ছি। টি2 তে অত ভালো হোয়াইট সিগন্যাল ওরকম আলাদা, খুব সূক্ষ্মভাবে তাকালে একটু বোঝা যায়। টি1 এ তেমন কিছু বোঝাই যাচ্ছে না, হাইপো একটু হয়েছে কি হয় নাই। কিন্তু ডিডব্লিউআই টার দিকে তাকাইলেই আমরা দেখতে পাচ্ছি এখানে বড় একটা জায়গা জুড়ে ডিফিউশন রেস্ট্রিকশন। অ্যাকচুয়ালি এখানে ইনফার্ক্ট হয়েছে, হ্যাঁ, ইনফাকশন হয়েছে, হয়ে এখানে ডিফিউশন রেস্ট্রিকশন হয়ে গেছে। এটার এডিসি ছবিটা নাই, থাকলে দেখতেন এডিসি তে এই জায়গাটা আসতো কালো। কালো। ঠিক। হ্যাঁ। তাহলে ডিডব্লিউ এর ইউজ কোথায় কোথায়, এটাও কিন্তু একটা আসার মতো কোশ্চেন। ঠিক আছে। ডিডব্লিউ এর ইউজ হচ্ছে আর্লি ফেজ অফ সাইটোটক্সিক ইডিমা, মানে আহ, আমাদের স্ট্রোকে কি হয়, স্ট্রোকের ক্ষেত্রে সাইটোটক্সিক ইডিমা তৈরি হয়। এটা বলা হয়ে থাকে যে আপনি স্ট্রোক ডিটেক্ট করার, ইসকেমিক স্ট্রোক ডিটেক্ট করার একেবারে আর্লিয়েস্ট আপনি ডিটেক্ট করতে পারবেন ডিডব্লিউ ইমেজিং দিয়ে, সিটি দিয়ে না। সিটিতে আর্লি আর্লি স্ট্রোকে কিছু আসে না। ঠিক আছে। ওই কিছু ওই যে কি জানি, মিডল মিডল সেরেব্রাল আর্টারি, হাইপারনেস মিডল সেরেব্রাল আর্টারি, হাবিজাবি বিভিন্ন সাইন টাইন আছে অনেক, মানে পরোক্ষ সাইন আছে, হ্যাঁ, প্যাসিভ সাইন আছে। কিন্তু অ্যাক্টিভলি ডিডব্লিউ ইমেজিং এর মাধ্যমে একমাত্র এরকম চকচকা ভাবে মানে বোঝা যায় যে এটা স্ট্রোক হয়েছে। ডিটেক্ট কেন? করা সে যাবে। হচ্ছে আর্লি ইসকেমিক, আর্লি ইসকেমিক টিস্যুতে যে সাইটোটক্সিক এডেমা হয়, সেটা একদম সে মিনিটের মধ্যে ডিটেক্ট করতে পারে ডিডব্লিউ ইমেজিং। এবং এটা বাচ্চাদেরও হাইপোক্সিক ইসকেমিক ইনজুরি হয়, সেটাও ডিডব্লিউ ইমেজিং খুব ভালো ডিটেক্ট করতে পারে। তারপর ইপিডার্ময়েড ভার্সাস অ্যারাকনয়েড সিস্ট, একটা সাপোজ সিপি অ্যাঙ্গেলে একটা সিস্ট, ওটাকে ইপিডার্ময়েড সিস্ট না অ্যারাকনয়েড সিস্ট? অ্যারাকনয়েড সিস্ট হচ্ছে নর্মাল সিএসএফ দিয়ে তৈরি হয়, অ্যারাকনয়েড সিস্ট রেস্ট্রিক্ট করে না, কিন্তু ইপিডার্ময়েড সিস্ট রেস্ট্রিক্ট করে। তারপর অ্যাবসেস ভার্সাস সিম্পল সিস্টিক লিশন, সেই সিম্পল সিস্টিক লিশন যেটা নর্মাল মানে নর্মাল পানি, সেটাও রেস্ট্রিক্ট করবে না, কিন্তু অ্যাবসেস রেস্ট্রিক্ট করে। আর ব্রেন টিউমারের ক্ষেত্রে ম্যালিগনেন্সি, শুধু ব্রেন টিউমার না, শরীরের যে কোনো ম্যালিগনেন্সি ডিডব্লিউআই রেস্ট্রিকশন করে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বেসিক সিকোয়েন্সের কিছু এক্সাম্পল ব্রেনের ক্ষেত্রে দিয়েছে। এটা টি1 ওয়েটেড ইমেজ, এটা টি2 ওয়েটেড ইমেজ। দেখলে আপনারা বুঝবেন, দেখেন গ্রে ম্যাটার গ্রে, হোয়াইট ম্যাটার হোয়াইট। হ্যাঁ, ভিতরে আমাদের হোয়াইট ম্যাটার থাকে, কর্টেক্সে গ্রে ম্যাটার থাকে, এটা তো জানেন। তাহলে গ্রে ম্যাটার গ্রে, হোয়াইট ম্যাটার হোয়াইট। আর টি2 তে দেখেন উল্টা, গ্রে ম্যাটারটা সাদা, হোয়াইট ম্যাটারটা কালো। ঠিক আছে। কালো। আর সবচেয়ে বড় কথা, তাকালে যেটা চোখে পড়বে, সিএসএফ সাদা হলে টি2। এখন ফ্লেয়ার ইমেজের ক্ষেত্রে, ও আচ্ছা, টি1 আর ডিডব্লিউআই কে পাশাপাশি যদি কম্পেয়ার করেন, ডিডব্লিউ তে ওই যে টি1 এ রেস্ট্রিকশন বোঝাই যায়, মানে লিশন সহজে বোঝাই যায় না, কিন্তু ডিডব্লিউআই তে রেস্ট্রিকশন খুব ইজিলি দেখা যায়, এটা একটা আর্লি ইসকেমিক স্ট্রোক। আর টি2 আর ফ্লেয়ারের মধ্যে দেখেন, ফ্লেয়ার ইজ অলসো ওয়ান টাইপ অফ টি2 ইমেজ। কিভাবে? ফ্লেয়ারও দেখেন হোয়াইট ম্যাটারটা কালো, গ্রে ম্যাটারটা সাদা। টি2 তেও হোয়াইট ম্যাটার কালো, গ্রে ম্যাটার সাদা। টি2 তে ফ্লুইডটা সাদা, এখন আমরা ফ্লেয়ারে কি করেছি, ফ্লুইড সাপ্রেস করে দিয়েছি। ফ্লুইড সাপ্রেস করলে ফ্লুইডটা কালো হয়ে যাবে, কিন্তু বাকি ইমেজটা আমরা টি2-র মতো পাবো। আচ্ছা, এখন সিগনিফিকেন্স অফ সিকোয়েন্স, কোন সিকোয়েন্সের কি সিগনিফিকেন্স আছে? টি1 এর সিগনিফিকেন্স হচ্ছে আপনার টি1 এ সাদা দেখা যাইতে হবে, এরকম জিনিসগুলো।
হ্যাঁ, আরেকটা হলো অ্যানাটমিক্যাল ডিটেলস অলওয়েজ আমরা T1-এ ভালো বুঝি। T1-এ অ্যানাটমিটা ভালো বোঝা যায় যে কোনো শরীরের যে কোনো পার্টেরই। আচ্ছা, সাব অ্যাকিউট হেমোরেজ, ফ্যাট কন্টেনিং স্ট্রাকচার, এই দুটো জিনিস T1-এ ব্রাইট দেখা যাবে, এই জন্য T1 এগুলো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। T2-র ক্ষেত্রে মোটামুটি সব কিছুর জন্যই T2 গুরুত্বপূর্ণ, ইডিমা, ডিমাইলিনেশন, ইনফাকশন, ইনফ্লামেশন, হেমোরেজ, যে কোনো কিছুর জন্য। আর ম্যাম, ফ্লেয়ার, টি এন আর টিও2-র মধ্যে পার্থক্য হচ্ছিল এই টি1 হচ্ছে অ্যানাটমিক্যাল আর টি2 হচ্ছে প্যাথোলজিক্যাল, জি জি, ম্যাম, হ্যাঁ তাই না? হ্যাঁ, T1 হচ্ছে অ্যানাটমিক্যাল, আর T2-তে মানে মেইনলি সব প্যাথোলজি T2-তেই দেখা যায়। হ্যাঁ, মানে T2-তেই সেটা হচ্ছে যেহেতু হাইপার ডেন্স হয়, হুম, মানে হাইপার ইন্টেন্স হয়, সেজন্য হচ্ছে T2-তেই দেখা যায়। T1-এ হাইপো থাকে তো ওইটা আলাদাভাবে অনেক সময় চোখে পড়ে না, খুব জি গ্রস কিছু না হইলে। কিন্তু ওই যে ফ্যাট কন্টেনিং স্ট্রাকচার, সাপোজ একটা লাইপোমা কিন্তু আপনি T1 ইমেজে তাকাইলে দেখতে পাবেন, ঠিক আছে, যেহেতু এটা ফ্যাট কন্টেনিং। জি ম্যাম। আচ্ছা, আর ফ্লেয়ার তো বললাম, এডিমা, ডিমালিনেশন, ইনফাকশন, স্পেশালি পেরিভেন্ট্রিকুলার লোকেশন, এগুলো হচ্ছে ফ্লেয়ার ইমেজে ভালো দেখা যায়। আচ্ছা, এখন আসেন কন্ট্রাস্ট। কন্ট্রাস্টের যে প্রিন্সিপাল সেটা হচ্ছে সিটিএম এমআরআই এর ক্ষেত্রে একই। কেন? এটা আমরা ভেসেলে দিচ্ছি, হ্যাঁ, ইন্টারভেনাস পুশ করতেছি, এটা ভেসেলের মাধ্যমে শরীরে ছড়াবে, যে শরীরের যে যে জায়গায় ভাস্কুলারিটি বেশি সেই সেই জায়গা কন্ট্রাস্টে এনহেন্সমেন্ট হবে, যেই লেশনের ভাস্কুলারিটি বেশি, টিউমার হোক যেটা হোক, সেটা কন্ট্রাস্টে এনহেন্সমেন্ট হবে, ঠিক আছে। আর সিএনএস প্যাথোলজির ক্ষেত্রে কেন এনহেন্সমেন্ট হয়? কারণ হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার নষ্ট হয়ে যায় যখন একটা কিছু টিউমার হয় বা এরকম একটা প্যাথোলজি হয়, তখন ব্লাড ব্রেন ব্যারিয়ারটা নষ্ট হয়ে যায়, তখন হচ্ছে ব্লাড থেকে কন্ট্রাস্ট ব্রেনের ওই ওই জায়গাগুলোতে ঢুকে যেতে পারে। আচ্ছা, এখন হলো সিটিতে সিটিতে আমরা কন্ট্রাস্ট দিলে কেন দেখতে পাই? কারণ সিটিতে কি হয়, আপনার রেডিয়েশন এক্স রের মতো ব্যাপারটা, যে রেডি বা এক্স রেতেও আমরা কন্ট্রাস্ট কেন দেখতে পাই, বেরিয়াম, সোয়ালো, আইভি, এগুলোতে কন্ট্রাস্ট কেন দেখতে পাই? এক্স রে ওইখান দিয়ে পাস পাস হওয়ার সময় ওই জিনিসগুলো এতই আণবিক ভর বেশি থাকে যে ওটা এক্স রে রশ্মিকে অ্যাটেনুয়েট করে দেয়, হ্যাঁ, রেডিয়েশনটাকে অ্যাটেনুয়েট করে দেয়, সেখানে ওইটাকে আমরা আহ, মানে সাদা দেখতে পাই, ঠিক আছে। এক্স রে যদি পাস করে চলে যেত তাহলে সিটির ক্ষেত্রে হোক এক্স রে ক্ষেত্রে হোক একই প্রিন্সিপাল। কিন্তু এমআরআই এর ক্ষেত্রে এটা না, এমআরআই এর তার কোনো রেডিয়েশন নেই, কোনো রে নাই যে ও পাস করে যাবে আর ওখান দিয়ে যাইতে পারলো না তাই আমরা দেখতে পারলাম, ব্যাপারটা তা না। এমআরআই তে গিয়ে কি হয়, এই যে কন্ট্রাস্ট এজেন্টটা আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে ওই জায়গাটার ম্যাগনেটিক এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করে দেয়। ম্যাগনেটিক এনভায়রনমেন্ট চেঞ্জ করে দেওয়ার কারণে হচ্ছে আমরা ওটা সিগন্যাল হাইপার দেখতে পাই। এবং সেটা আমরা কোথায় দেখি বলেন তো? কন্ট্রাস্ট কোন সিকোয়েন্সে দেওয়া হয়? T1 ইমেজে। T1-এ। অ্যাক্সিয়াল ফ্যাট, ম্যাম, অ্যাক্সিয়াল হোক, স্যাজেটাল হোক, কর্নাল হোক, কিন্তু তিনোটাই নেওয়া হয় T1 সেটা T1-এ। কারণ হইলো, পোস্ট কন্ট্রাক্ট ফ্যাট সেট, অ্যাক্সিয়াল পোস্ট কন্ট্রাক্ট ফ্যাট সেট। হ্যাঁ, পোস্ট কন্ট্রাস্ট স্ক্যান অলওয়েজ T1, T2-তে না। জি কারণ হচ্ছে T2-তে এমনিতেই অনেক কিছু হাইপার আসবে, ওইটা কি আপনার জি জি, কন্ট্রাস্টের ওটা কন্ট্রাস্ট। তার ভাস্কুলারিটি বেশি কিনা ওইটা কিন্তু আমরা T2 দেখলে বুঝবো না, ওটা আমরা শুধুমাত্র T1 দেখলেই বুঝবো। এবং সেই T1 গুলোতে যেটাতে কন্ট্রাস্ট দেওয়া হয় সেটাতে আমাদের ফ্যাটও সাপ্রেস করে ফেলা হয়। কেন? কারণ ফ্যাট থাকলে, ফ্যাট তো সাদা, তো এখন এটা ফ্যাটের জন্য সাদা না কন্ট্রাস্টের জন্য সাদা সেটা আমরা বুঝবো না, এই কারণে ফ্যাট সাপ্রেস T1 সিকোয়েন্স অ্যাকচুয়ালি, হ্যাঁ। It is the জি effect of proton relaxation that appears on MRI and not the contrast ফ্যাট itself. সেট করে নিচ্ছেন। হ্যাঁ, ফ্যাট সেট করে নি, কন্ট্রাস্টকে আমরা দেখতে পাই না, আমরা হচ্ছে প্রোটন রিল্যাক্সেশনের কারণে যে ম্যাগনেটিক যে প্রপার্টিটা ওর চেঞ্জ হচ্ছে, ইফেক্ট হচ্ছে, সেটা আমরা দেখতে পাই। গ্যাডোলিনিয়াম একটা প্যারাম্যাগনেটিক এজেন্ট যেটা কিনা T1 শর্টেনিং করে, এবং কোন T1 শর্টেনিং করে বলেই আমরা সেটা দেখতে পাই। Shortening of T1 leads to higher signal intensity on a T1 weighted image. Hence, areas of gadolinium accumulation appear bright on T1. Though it also shortens T2, effect is less as compared to T1. আর স্ট্যান্ডার্ড ডোজ হচ্ছে কি গ্যাডোলিনিয়ামের কত? 0.1 মিলিমোল পার কেজি, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন এটা এটা একটা খুব ভালো কোশ্চেন, যে কম্পারিজন বিটুইন সিটি স্ক্যান এন্ড এমআরআই, হ্যাঁ, একদম পরীক্ষা আসার মতো কোশ্চেন। এখানে আমি 4-5টা পয়েন্ট দিয়েছি, আরো হয়তো পয়েন্ট আপনারা অ্যাড করে নিতে পারবেন। একটা হচ্ছে স্ক্যানিং টাইম, কার স্ক্যানিং টাইম কম কার বেশি? এমআরআই বেশি, সিটি স্ক্যান কম। স্ক্যান কম। আয়োনাইজিং রেডিয়েশন ইউজ, সিটিতে এমআরআই তো ইউজ হয়। নেই ম্যাম, সিটি স্ক্যানে আছে বেশি। হ্যাঁ, এমআরআই তে নাই, এমআরআই তো নো সিটি আয়োনাইজিং স্ক্যানে আছে। রেডিয়েশন। তাইলে আমরা জি রিপিটেড স্ক্যান করতে পারবো এমআরআই, কোনো অসুবিধা নাই, ছোট বাচ্চা করতে পারবো, প্রেগনেন্ট মহিলা করতে পারবো, ঠিক আছে, কম বয়সী ছেলে মেয়ে করতে পারবো, কিন্তু সিটি স্ক্যান ওভাবে ফ্রিকোয়েন্টলি করা যাবে না। জি, ইয়েস। তারপরে হচ্ছে প্লেনস অফ ইমেজ অবটেইনড। সিটি স্ক্যানে একটা প্লেনে, একটা এক্সিয়াল রেস্ট্রিক্ট প্লেনে না, সিটি একটা স্ক্যান, প্লেন এইসব। হ্যাঁ, নিয়ে স্ক্যান নিয়ে আমরা ওটাকে রিকনস্ট্রাক্ট করে 3টা প্লেন বানাইতে পারি। কিন্তু এমআরআই তে
পসিবল না। আলাদা আলাদা প্লেনে ইমেজ অবটেন করতে হয়, যেটা দেখতে চাই এক্সিয়াল হলে এক্সিয়াল, করোনাল হলে করোনাল, শুধুমাত্র সেটাই অবটেন করতে হয়। আচ্ছা, টাইপ অফ টিস্যু ইমেজ। এমআরআই ইজ গুড ফর সফট টিস্যু। ঠিক আছে, সফট টিস্যুর ডিটেলস আমরা এমআরআই তে দেখতে পাই, যেটা সিটিতে দেখতে পাই না। কিন্তু বনি ডিটেলস আমরা কোথায় দেখবো? সিটিতে। এমআরআই তে ফ্র্যাকচার মিস করেও যেতে পারি, কিন্তু আবার বোন ম্যারোতে যে সিগন্যাল চেঞ্জ, বোন ম্যারোর আর্লি, বোন ম্যারো তো সফট টিস্যু অ্যাকচুয়ালি, হ্যাঁ, বোন ম্যারো সিগন্যাল চেঞ্জ দেখবো আমরা এমআরআই তে। কিন্তু কর্টিক্যাল বোন, হার্ড বোন যেটা, ক্যালসিফিকেশন, হ্যাঁ, এই শক্ত শক্ত জিনিস সবগুলো আমরা সিটি স্ক্যানে দেখতে পাবো। আচ্ছা, এনজিওগ্রাফিক ইমেজের ক্ষেত্রে পার্থক্য কি? সিটি এনজিওগ্রামে আমাদের কন্ট্রাস্ট ইউজ করতে হয়, কিন্তু এমআর এনজিওগ্রামে কন্ট্রাস্ট ইউজ করা লাগে না। ম্যাম ওই যে প্ল্যান অফ ইমেজ অবটেন, এখানে তো এখন 3D ইমেজে এমআরআই তেও একটা কার্ড নিয়ে 3টা কার্ড দেখা যায়। হ্যাঁ, ওইটা 3D এমআরআই টেকনিক। এটা তো আসলে একদম বেসিক কথাবার্তা, তো ওটা তো হচ্ছে আপনার অ্যাডভান্স সিকোয়েন্স, যে থ্রি ডি এমআরআই করে আমরা সিটির মতো করে 3 প্লেনে দেখতে পারি। ঠিক আছে, কিন্তু আপনার বেসিক সিকোয়েন্স গুলোর জন্য কিন্তু আপনাকে আলাদা আলাদা প্লেনেই অবটেন করতে হবে। জি। আচ্ছা, এনজিওগ্রাফির জন্য আপনার সিটি এনজিওগ্রাফিতে কন্ট্রাস্ট লাগবে, এমআর এনজিওগ্রাফিতে কন্ট্রাস্ট লাগবে না। যে কারণে মোর ডিটেল বা খুব ছোট অ্যানিউরিজম বা কিছু যদি আপনি দেখতে চান, সেটা কিন্তু আপনার সিটি এনজিওগ্রাফিতে, হ্যাঁ, এমআর এনজিওগ্রাফিতে অত আহ, উম, উম, ডিটেলস আসবে না। অত সূক্ষ্ম ডিটেলস আসে না। হ্যাঁ, তাহলে এখন অ্যাডভান্টেজ অফ এমআরআই, এগুলো আপনাদের সিলেবাসে আছে এবং এগুলো পরীক্ষায় আসার মতো সব কোশ্চেন। অ্যাডভান্টেজ অফ এমআরআই হচ্ছে একটা নো রেডিয়েশন, মানে ওই যে যে পার্থক্য পড়েছেন সেখান থেকেই লিখতে পারবেন, হ্যাঁ। নো রেডিয়েশন, হুম। কোনো রেডিয়েশন থাকে না। তারপরে হচ্ছে ডিটেলড ইমেজ। এমআরআই হচ্ছে আপনার ক্লিয়ার ডিটেলড ইমেজ অফ সফট টিস্যু, অর্গানস এন্ড জয়েন্টস দিতে পারে। নন ইনভেসিভ, হ্যাঁ, অ্যান্ড ক্যান কভার লার্জ পার্ট অফ দ্য বডি। Contrast agent. The contrast agent used in MRI is less likely to cause allergic reaction than the iodine-based substance. সিটিতে আমরা আয়োডিন বেস, সিটি এবং এক্সরেতে আয়োডিন বেসড কন্ট্রাস্ট দিই, সেটার চাইতে এমআরআই তে যেটা ইউজ করা হয় সেটার অ্যালার্জিক রিয়েকশনটা কম হয়। ঠিক আছে। আর ফাংশনাল এমআরআই নামে একটা জিনিস আছে, ফাংশনাল সিটি নামে কোনো জিনিস নাই। ফাংশনাল এমআরআই হচ্ছে আপনার ব্রেইনের ফাংশনটা বোঝার জন্য, যে ব্রেইনের কোন কোন জায়গাটা, কোন জায়গা কোন কাজের জন্য, সবকিছু তো আমাদের ব্রেইন থেকে হয়। সাপোজ আপনি যদি হাতের বুড়ো আঙ্গুলটা নাড়ান, এটা ব্রেইনের কোন অংশটা নিয়ন্ত্রণ করতেছে, সেটা ফাংশনাল এমআরআই এর মাধ্যমে দেখা যায়। হ্যাঁ, এবং এই ফাংশনাল এমআরআই সাধারণত টিউমার বা টিউমার অপারেশনের ক্ষেত্রে ইউজ করে বেশি, যে ব্রেইনের কোন কোন অংশ এটার আশেপাশে আছে। হ্যাঁ, তখন পেশেন্টকে কাউন্সিলিং করা যায়, হ্যাঁ, আপনার এই অপারেশনটা করতে গেলে আশেপাশের এই এলাকা যদি ড্যামেজ হয়, আপনার এই ফাংশন গুলা তখন ড্যামেজ হয়ে যাবে, আর করতে পারবেন না। এগুলো ফাংশনাল এমআরআই এর মাধ্যমে বের করা যায়। আমাদের দেশে ফাংশনাল এমআরআই হয় কিনা আমার জানা নেই। সিএসএফ স্টাডি হয়, হুম। সিএসএফ ফ্লুইড স্টাডি যেটা। হ্যাঁ, সিএসএফ সিস্টার্নোগ্রাফি যেটা, সেটা হয় জানি, হুম। ওটা বিএসএমএ তে হয়, কিন্তু ফাংশনাল এমআরআই আমি এখন পর্যন্ত জানি নাই যে হয়। আচ্ছা, আর ডিসঅ্যাডভান্টেজ কি? অনেক এক্সপেন্সিভ, এটা আপনারা জানেন, এমআরআই এর কস্ট অনেক বেশি, এমআরআই অনেক বেশি সময় লাগে। তারপরে হচ্ছে এমআরআই অনেক সময় নয়েজ বেশি তৈরি করে, লাগে। এমআরআই মেশিনে নয়েজ ঢোকার আছে, নয়েজ। তারপরে, হ্যাঁ, প্রচন্ড শব্দ হইতে থাকে, হ্যাঁ, এটা অনেকে সহ্য করতে পারে না বা ভালো লাগে না। আর সবচেয়ে যেটা সমস্যা ফিল করে আপনারা ফেস করেন সবচেয়ে বেশি, যেটা হচ্ছে ক্লস্ট্রোফোবিক পেশেন্ট গুলো, যারা ওই মেশিনের ভিতরে থাকতে পারতেছে না। হ্যাঁ, তারপর এখানে আরেকটা কথা, যে অনেক এমআরআই যেহেতু লং লং টাইম দরকার, মানে টাইম বেশি দরকার, এবং বেশি টাইমের জন্য মানুষটাকে আপনার মানে নড়াচড়া না করে থাকতে হবে। সিটি স্ক্যান তো অল্প কয়েক সেকেন্ড আছে, না নড়ে থাকলো, কিন্তু এমআরআই অনেক বেশি টাইমের জন্য না নড়ে থাকাটা অনেকের জন্য কষ্টকর হয়ে যায়, তারা নড়ে ফেলে এবং তখন ইমেজ নষ্ট হয়ে যায়। আর অনেকে আছে এই যে যারা মেশিনের ভিতর ঢুকতে পারে না, ভয় পায়, তাদের ভিতর দম বন্ধ লাগে, কষ্ট হয়, এদের জন্য অনেক ঝামেলা, অ্যানেস্থেসিয়া দেয়া লাগতে পারে, মানে সিভিয়ার কেসে। কিন্তু আরেকটা সুবিধা হলো স্ক্যানিং রুমে আরেকজন অ্যাটেন্ডেন্স থাকতে পারে, চাইলে তাকে আপনি মেটালিক জিনিসপত্র সরাই তাকে আপনি ঢুকায় যাচ্ছে, ওর হাত ধরে দাঁড়ায় থাকেন, তাহলে সে হয়তো ভয় পাবে না। এই সুযোগটা এমআরআই তে আছে, এটা আবার সিটি স্ক্যানে। আচ্ছা, কন্ট্রাস্ট এজেন্টের সাইড ইফেক্ট, সেটাও কন্ট্রাস্ট এজেন্টের সাইড ইফেক্ট গুলো হচ্ছে আপনার ইনজেকশন সাইটে পেইন হতে পারে, আর নশিয়া ভমিটিং তো সবকিছুরই থাকে। আর মেটালিক ডিভাইস, যেটা ইম্পর্টেন্ট, যে এমআরআই মেশিনের কাছে কোনো মেটালিক ডিভাইস নিয়ে আপনি চাইতে পারবেন না। যদি মেটালিক আপনার কার্ডিয়াক পেসমেকার থাকে, মেটালিক জয়েন্ট প্রস্থেসিস থাকে, তারপর দাঁতের প্রস্থেসিস থাকে, বা যে কোনো রকমের মেটালিক কিছু থাকলে সেটা নিয়ে এমআরআই মেশিনে যাওয়া যায় না। আচ্ছা, পেশেন্ট প্রিপারেশন কি কি করবেন একটা পেশেন্টকে এমআরআই করার শুরুতে? প্রথম কথাই হচ্ছে তার সব মেটাল অবজেক্ট রিমুভ করতে হবে, একটা মাথার সেফটি পিন থেকে শুরু করে যে কোনো কিছু সব রিমুভ করতে হবে।
তারপরে হচ্ছে যে জুয়েলারি, ওয়াচ, গ্লাস, ঘড়ি, চশমা। তারপর অনেকে হিয়ারিং এইড থাকে কানের মধ্যে। হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে যে কোনো অর্নামেন্টস। তারপর হচ্ছে ইউ শুড অলসো রিমুভ এনি মেডিকেশন প্যাচেস অর গ্লুকোজ মনিটরিং প্যাচেস। এগুলো বিদেশের জন্য, আমাদের তো সব প্যাচ ম্যাচ নাই। বিদেশে এরকম বিভিন্ন কিছু দিয়ে রাখে, ওগুলো রিমুভ করার জন্য। ইট অ্যান্ড ড্রিঙ্ক। তারপর ইউ ক্যান ইউজুয়ালি ইট, ড্রিঙ্ক অ্যান্ড টেক ইউর রেগুলার মেডিকেশন আনলেস ইউর এক্সাম ইনস্ট্রাকশন সে আদারওয়াইজ। ফর এক্সাম্পল, you may need to fast for up to 4 hours before an abdomen MRI। আচ্ছা, একটা অ্যাবডোমেন এমআরআই এর 4 ঘন্টা আগে পর্যন্ত ফাস্টিং করতে বলে। ব্রিং ইউর প্রেসক্রিপশন, এটা অবশ্যই পেশেন্টকে বলে দেবেন যাতে প্রেসক্রিপশন নিয়ে আসে। আর যদি তার ক্লস্ট্রোফোবিয়া থাকে সেটার জন্য আগে থেকে অ্যান্টি অ্যাংজাইটি মেডিকেশন দেওয়া যায়। ফিল আউটের কোশ্চেনিয়ার, এটা আমাদের দেশে হয় না, এটা বাহিরের স্ট্যান্ডার্ড নিয়ম যে যখন পেশেন্টটা এমআরআই করতে আসবে তাকে একটা কোশ্চেনিয়ার ফিল করতে, মানে ফিল আপ করতে দেয় ফর্ম, তার যাবতীয় সব ডিটেলস লিখে দেওয়ার জন্য। তারপর অবশ্যই কনসেন্ট দিবে। আর তারপর তারপরে হচ্ছে যে তার কাপড় চোপড়ে অনেক সময় ছোট ছোট বকলেস বোতাম, হাবিজাবি মেটালিক অনেক কিছু থেকে যায়, সেখানে সেটা চেঞ্জ করে একটা গাউন পরে নেবেন। এটা আমাদের ম্যাক্সিমাম হসপিটাল, স্পেশালি প্রাইভেট হসপিটাল গুলোতে হয়। আর সে রুগীর জিনিসপত্র এগুলো হচ্ছে একটা লক আপ, সেটা অবশ্য আমাদের দেশে সিস্টেম নাই, রুগীর অ্যাটেন্ডেন্সের হাতে দিয়ে দেয়। ডিউরিং দি এমআরআই পেশেন্টকে একটা লার্জ টিউব শেপ মেশিনের মধ্যে থাকতে হয়, যেটা 2 পাশ খোলা, এবং এক্সামটা পেইনলেস। এগুলো পেশেন্টকে আপনার কাউন্সিলিং করতে হবে যে আপনাকে এখানে যা শুয়ে থাকতে হবে, এটা পেইনলেস, আপনি কোনো ব্যথা পাবেন না, কিছু আপনাকে টাচ করবে না, কিন্তু 15 থেকে 30 মিনিট পর্যন্ত লাগতে পারে আপনাকে নড়াচড়া না করে শুয়ে থাকতে হবে। আচ্ছা, এখন আসি আমরা প্রোটোকলে। প্রোটোকলের মধ্যে প্রথমেই কেন থোরাক্স বা চেস্ট, থোরাক্সের এমআরআই কিন্তু অত কমনলি করা হয় না। হ্যাঁ, আপনারা অনেকে হয়তো এখন পর্যন্ত করেন নাই চেস্টের এমআরআই, কিন্তু চেস্টের এমআরআই হয় এবং খুব ভালো হয়, অনেক কিছুই দেখা যায়। এটা অনেকে মনে করে যে লাংসের এমআরআই তেমন কিছু দেখা যায় না, কিন্তু আসলে অনেক কিছু দেখা যায়। তাহলে চেস্ট এমআরআই ইন্ডিকেশনটা কি? পালমোনারি নডিউল দেখা যায়, আপনার লাং ম্যালিগনেন্সি, যাদেরকে কন্ট্রাস্ট দিতে পারছেন না ক্রিয়েটিনিন বেশির কারণে, স্টেজিং করা যাচ্ছে না, তাদেরকে এমআরআই দিয়ে টিএনএম স্টেজিং করা যায়। ঠিক আছে। পালমোনারি থ্রম্বোএম্বোলিক ডিজিজ, সেটা হচ্ছে কোনো কন্ট্রাস্ট ছাড়াই আপনি পালমোনারি এম্বোলিজম, যেটা আমরা সিটিপিএ দিয়ে করি, হ্যাঁ, পালমোনারি এনজিওগ্রাম, সেটা তো অবশ্যই গোল্ড স্ট্যান্ডার্ড, কিন্তু কোনো কারণে সিটিপিএ করতে পারছেন না, কন্ট্রাস্ট দিতে পারছেন না, তাকে এমআরআই দিয়ে পালমোনারি থ্রম্বোএম্বোলিক ডিজিজ ডায়াগনোসিস করা যায়, প্রেগনেন্ট মহিলাদের করা যায়। ঠিক আছে। পেশেন্টস উইথ সিস্টিক ফাইব্রোসিস, পেশেন্টস উইথ নিউমোনিয়া, নিউমোনিক কনসোলিডেশন, সেগুলো খুব ভালো মতো দেখা যায়। আচ্ছা, আদার ইউজেস কি কি? চিলড্রেন, ওই যে বললাম আপনি খুব বারবার রেডিয়েশনে দিতে চাচ্ছেন না, এরকম যেসব পেশেন্ট আছে, চিলড্রেন, ইয়াং পেশেন্ট, তারপর হচ্ছে প্রেগনেন্ট ওমেন। হ্যাঁ। তারপর হচ্ছে যাদের কিনা সিটি স্ক্যানে কন্ট্রাইন্ডিকেটেড বা কন্ট্রাস্ট দেওয়া যাচ্ছে না, রেনাল সিকেরির পেশেন্ট, এদেরকে আপনি চেস্ট এমআরআই করবেন। সিকোয়েন্স, এখানে অনেক এগুলো আসলে আমিও আপনাদেরকে খুব ভালো বুঝাই বলতে পারবো না, যে কিছু প্রোটোকলের যে রুটিন সিকোয়েন্স সেগুলো আছে, যেহেতু চেস্ট এমআরআই খুব বেশি হয় না, বা আমি নিজে অত বেশি এক্সপোজ না, অল্প একটা দুইটা পাইছি। হ্যাঁ, এগুলো হচ্ছে সিকোয়েন্স। আচ্ছা, তারপরে আসি আমরা, ও পালমোনারি এমআরআই এর কিছু ছবি দেখানো দরকার ছিল, তাই না? ছবি দেখাইতে হইলে এখন তো আমি জুম থেকে কিভাবে দেখাবো, ল্যাপটপে এমনিতে ছিল। আচ্ছা, যাই হোক, এবার আসি আমরা দেখে হেড নেবো বা দাঁড়ান। ব্রেন। ব্রেনের প্রোটোকলে আমাদের কমনলি 3টা প্রোটোকল খুব কাজে লাগে। একটা হচ্ছে নর্মাল, যেটা হেড স্ক্রিনিং প্রোটোকল। ঠিক আছে, যে কোনো পেশেন্ট হেড ব্রেন ব্রেন করতে আসলেই সোয়া দিয়ে যে প্রোটোকল নিয়ে ফেলেন, সেটা হচ্ছে হেড স্ক্রিনিং প্রোটোকল। তারপর পিটুইটারি প্রোটোকল, এটাও কমনলি নিতে হয়। এপিলেপসি প্রোটোকল, এটাও কমনলি করা হয়। এই দুইটা একটু স্পেশাল। তাহলে ব্রেইন এমআরআই এর ইন্ডিকেশন কি কি? একটা হচ্ছে ব্রেন ইনজুরি, ট্রমাটিক ব্রেন ইনজুরি, ট্রমাটিক ব্রেন ইনজুরি, অথবা আর আর হচ্ছে স্ট্রোক। স্ট্রোকে তো অবশ্যই ইন্ডিকেশন একটা ব্রেন এমার্জেন্সি, এটা আসলে আলাদা করা দরকার ছিল, ওর কেন আসছে জানি না। আচ্ছা, তারপর টিউমার, ব্রেন টিউমার, প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক, বা সিস্ট হোক। ঠিক আছে। ব্লিডিং, ব্রেনে হেমোরেজ হোক বা সাবডুরাল হেমাটোমা হোক, ইন্টারক্রেনিয়াল ব্লিডিং বা সাবডুরাল ব্লিডিং।
ইনফেকশন যেমন এনকেফালাইটিস, সেরেব্রাইটিস, এগুলো ইনফ্লামেশন যেমন হচ্ছে এনকেফালোমাইলাইটিস, মেনিনজাইটিস, ঠিক আছে, এগুলো এমআরআই তে ভালো বোঝা যায়। আরো আছে ডিজেনারেটিভ ডিজিজ যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, তারপর হাইড্রোকেফালাস, বাচ্চাদের যে হাইড্রোকেফালাস হয়, বা ডেভেলপমেন্টাল যে অ্যাবনর্মালিটি গুলো থাকে, চিয়ারি ম্যালফরমেশন, এগুলো সিটির চাইতে এমআরআই তে অনেক ভালো বোঝা যায়। পিটুইটারি গ্ল্যান্ডের যে কোনো ইস্যুস, সেটা তখন আমরা পিটুইটারি প্রোটোকলে করব। তারপর হচ্ছে ডিমেনশিয়া, এগুলো ডিজেনারেটিভ ডিজিজ, আলঝেইমার্স বা ভাস্কুলার ডিমেনশিয়া হোক, লেভি বডি ডিমেনশিয়া হোক। আর কজেস অফ হেডেক বা সেজার, কারো সেজার হচ্ছে, সেজার মানে খিঁচুনি হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, আমাদের আসলে খুব কমনলি সিটি স্ক্যান করা হয় হেডেক, ঠিক আছে, সিটি স্ক্যানও করা যায়, সিটি স্ক্যানে ইন্ডিকেশন আছে হেডেক, কিন্তু সেজারের ক্ষেত্রে আমার মতে একবারে এমআরআই করা উচিত। সিটি স্ক্যানে সেজারে তেমন কিছুই পাওয়া যায় না, বড় কোনো টিউমার না থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন সিকোয়েন্স আপনারা ভালো মতোই জানেন স্ট্যান্ডার্ড স্ক্রিনিং প্রোটোকলে কি কি সিকোয়েন্স আছে। টি1 আছে, টি1 আমরা কি কি নেই, স্যাজেটাল নেই, এক্সিয়াল নেই, তাই না? তারপর টি2 তে আমরা কি কি নেই, করোনাল নেই, এক্সিয়াল নেই, ঠিক আছে। কোনারেক্সিয়াল। হ্যাঁ, করোনাল নেই, এক্সিয়াল নেই। আর টি1 এর পারপাসটা কি, অ্যানাটমিক্যাল ওভারভিউ, ঠিক আছে। আর টি2 পারপাস হচ্ছে সিস্টেম গুলো দেখা, ডায়াগনস্টিক দিয়ে। ভেন্ট্রিকুলার সিস্টেম দেখা, সাবডুরাল স্পেস দেখা, হ্যাঁ, আর হচ্ছে ভেসেলের ফ্লো ভয়েডও ভালো মতোই টি2 তে দেখা যায়। তারপরে হচ্ছে আপনার ফ্লেয়ার অবশ্যই নিতে হবে। আমরা প্রথমেই রিপোর্ট করার সময় ফ্লেয়ার এবং ডিডব্লিউ এই দুইটা ইমেজ সবার আগে সামনে লাগাই, কারণ এই দুইটা ইমেজের চোখ দিলেই বোঝা যায় হচ্ছে যে মানে কোনো প্যাথোলজি আছে কিনা, ঠিক আছে। ফ্লেয়ারও আমরা সাধারণত এক্সিয়াল প্লেনে নেই, ডিডব্লিউআইও আমরা এক্সিয়াল প্লেনে নেই, এবং আমরা সেটা বি ভ্যালু 1000 বি ভ্যালুতে ব্রেনের ডিডব্লিউ নেই। আর এসডব্লিউআই এটা কিন্তু সবসময় নেওয়া হয় না কমনলি, এটা হচ্ছে একটু ব্লাড প্রোডাক্ট বা ক্যালসিফিকেশন দেখার জন্য হচ্ছে এসডব্লিউআই নেওয়া হয়। এসডব্লিউ আবার জিআরইও নেয়, হ্যাঁ, ব্লাড বা ক্যালসিফিকেশন দেখার জন্য জিআরইও নেয়, গ্রেডিয়েন্ট। হ্যাঁ, গ্রেডিয়েন্ট ইকো ইমেজিং। আচ্ছা, এবার আসেন পিটুইটারি প্রোটোকল। পিটুইটারি প্রোটোকল কেন করব, যখন আমাদের কোনো, কখন ডাক্তার পাঠায়, তার হচ্ছে পিটুইটারি হরমোন গুলাতে কোনো অ্যাবনর্মালিটি আছে বা হরমোন অ্যাবনর্মালিটির সাইন সিমটম আছে, তখন হচ্ছে পিটুইটারি প্রোটোকলের একটা এমআরআই করতে পাঠায়। আবার অনেক সময় হেডেকের কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, এমনি নর্মাল এমআরআই তে কিছু আসে নাই, সিটিতে আসেনি, কোথাও আসেনি, হেডেক বা ওষুধপত্র দিয়ে কোনোভাবে কমছে না, তখন একটা পিটুইটারি প্রোটোকল করে। কেন, পিটুইটারি অ্যাপোপ্লেক্সি নামে একটা জিনিস আছে, হ্যাঁ, ওটার কারণে অনেক সময় হেডেক হয়। ডায়নামিক। হ্যাঁ, অ্যান্ড আদার সেলার এন্ড সুপ্রাসেলার অ্যাবনর্মালিটি। পিটুইটারি অবশ্যই ডায়নামিক। আচ্ছা বলেন তো কি 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 কোন কোন এমআরআই ডায়নামিক প্রোটোকলে করে? পিটুইটারি একটা, এটা তো এখন দেখছেন, আরেকটা কোনটা করে? এমপিএমআরআই প্রোস্টেট। এমআরআই প্রোস্টেট, গুড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড ম্যাম, হ্যাঁ, অ্যাড্রেনাল গ্ল্যান্ডও করে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড, প্রোস্টেট, এমপিএমআরআই প্রোস্টেট আর পিটুইটারি, পিটুইটারি, তিনটে সাধারণত অ্যাভেলেবেল। ডায়নামিক স্কেল হয়। হ্যাঁ, এই তিনটে dynamic system। আচ্ছা, সিকোয়েন্স হচ্ছে সিকোয়েন্স ফর দিস পারপাস শুড বি পারফর্মড উইথ স্মল এফওভি, এটা আপনারা জানেন। পিটুইটারি তো ম্যাম ম্যাক্রোঅ্যাডেনোমা দেখার জন্য তো এটা নেয়। হ্যাঁ, কোনটা? বললাম মাইক্রো, পিটুইটারিটা ম্যাক্রোঅ্যাডেনোমা। হ্যাঁ, মাইক্রো 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 এবং অ্যাডেনোমার হ্যাঁ জন্য মাইক্রো মেইনলি এবং হচ্ছে যে হ্যাঁ, আমাদের ডায়নামিক স্ক্যানটা দরকার, ঠিক আছে। মাইক্রোর জন্য ডাইনামিক, আর ম্যাক্রোতে ডাইনামিক প্রয়োজন নেই। হ্যাঁ, ম্যাক্রোতে ডায়নামিক প্রয়োজন নেই, সিলিন্ডার। ম্যাক্রো এমনিতেই দেখা যায়, অত বড় থাকে ওটা এমনি দেখা যায়। কিন্তু মাইক্রোর ব্যাপারটা হয় কি, মাইক্রো হয় খুবই ছোট ছোট, জি 1 সেন্টিমিটারের চেয়েও ছোট। তাহলে পিটুইটারি, পিটুইটারি নর্মালি কন্ট্রাস্টে খুব এনহেন্স করে যায়, কিন্তু ওর মধ্যে যে মাইক্রো অ্যাডেনোমা থাকে সে এনহেন্স করে না, তখন আমরা একদম সাদা পিটুইটারির মধ্যে কালো ডট ডট মাইক্রো অ্যাডেনোমা গুলো দেখতে পাই। আর যতই ডায়নামিক স্ক্যানের, আবার ওটা বোঝা যায় কিভাবে, যতই আপনার হয় মানে ডায়নামিক তো টাইম বাড়ে, কন্ট্রাস্ট আস্তে আস্তে ওই মাইক্রোঅ্যাডেনোমা গুলোকেও এনহেন্স করে ফেলে, তখন আবার পিটুইটারি এবং গ্ল্যান্ড এবং হচ্ছে মাইক্রোঅ্যাডেনোমা দুইটা একই একই কালার হয়ে যায়। ডায়নামিক স্কেলে ডায়নামিক মেইনলি তো স্ক্যানে মনে হয় ম্যাডাম হচ্ছে অ্যাডেনোমাটা ইনফেস আইডেন্টিফাই আউট হয়। ফেসটা ভালো দেখা যায়। জি জি, ইনফেস আউট ফেসটা ভালো দেখা যায়, হ্যাঁ ইনফেসটা। হ্যাঁ, সেটা ভালো দেখা যায়। আচ্ছা, আর এটা আমাদের খুবই স্মল এফওভি তে করতে হবে, হ্যাঁ, একটা সেলাকে টার্গেট করে, যা সেলা এবং সেলার আশপাশটাই শুধুমাত্র দেখা যায়, ছবিগুলো অনেক বড় বড় হয়, যে কারণে পিটুইটারি ছোট ছোট লিশানও আমরা দেখতে পাই। আচ্ছা, এটার জন্য প্রোটোকল কি, টি1 নিবেন, টি2 নিবেন, টি2র করোনাল, করোনাল সাধারণত নেয়, কিন্তু আমার কেন জানি টি2 স্যাজেটালটা খুব মানে আহ, ভালো লাগে আর কি, যদি স্যাজেটালটা থাকে পিটুইটারি রিপোর্টিং করার সময় স্যাজেটালটা থাকলে সুবিধা লাগে। আচ্ছা, আর কন্ট্রাস্ট তো ডায়নামিক নিবেন, স্মল এফওভি তে করোনাল, এবং সে ডায়নামিক নিবেন হচ্ছে করোনাল প্লেনে, তাই না? জি। জি ম্যাম, করোনা
মাল্টিপল টাইম পয়েন্ট, এই টাইম পয়েন্টটা ওইটা আপনাদের জানতে হবে। সাধারণত 6টা নেওয়া হয়, 6টা স্ক্যান নেওয়া হয়। এগুলো সেকেন্ড, 0 সেকেন্ড, 30 সেকেন্ড, 60 সেকেন্ড, 90 সেকেন্ড, 120 সেকেন্ড অ্যান্ড 180 সেকেন্ড। আচ্ছা, পারপাস কি? ইউজফুল টু আইডেন্টিফাই মাইক্রো অ্যাডেনোমা, যেটা বললাম, যেটা কিনা ডিলেড এনহ্যান্সমেন্ট হয়। সেই জন্য নর্মাল পিটুইটারি গ্ল্যান্ড যখন এনহ্যান্স হয়ে যায় তখন হচ্ছে মাইক্রো অ্যাডেনোমাটা আলাদাভাবে কালো ডট হিসেবে দেখা যায়। আর ডিলেড আরেকটা স্ক্যান নেয়, এটাও স্মল এফওভি তে, করোনাল স্যাজাইটাল। এটা হচ্ছে ভ্যালুয়েবল টু অ্যাসেস দ্য ক্যাভার্নাস সাইনাস অ্যান্ড টু ক্যারেক্টারাইজ আদার সেলার রিজন টিউমার। শুধু তো মাইক্রো অ্যাডেনোমার আশেপাশের আর অন্যান্য কিছু থাকতে পারে, তখন হচ্ছে ডিলেডটা আমাদের হেল্প করে। সাম ইনস্টিটিউশনস অলসো ইনক্লুড সাম হোল ব্রেন সিকোয়েন্স। আপনারা হয়তো অনেকে করে থাকেন এবং আমার মতো এটা করা উচিত। আপনার পিটুইটারি প্রোটোকল অ্যাডভাইস আসলেও সাথে হোল ব্রেনের কিছু সিকোয়েন্স নেওয়া উচিত। এই যে অন্তত পক্ষে ডিডাব্লিউ এবং এডিসি, তাহলে সরি ডিডাব্লিউ এবং ফ্লেয়ার, তাহলে হচ্ছে Yes. আমাদের ব্রেনে আর আদার্স আর কোনো প্যাথোলজি আছে কিনা ওটা ইজিলি বোঝা যায়। আচ্ছা, ইপিলেপসি প্রোটোকলের সিকোয়েন্স কি? স্ট্যান্ডার্ড প্রোটোকল ইপিলেপসি, ওটা পিটুইটারি প্রোটোকল গেল। এখন আসেন আমাদের ইপিলেপসি প্রোটোকল। A standard protocol to investigate patients with seizures will depend on the limitations of available scanners. High quality T1 and FLAIR whole brain acquisitions with dedicated, even higher resolution angled coronal T to throw the hippocampi at the core of all modern epilepsy protocol. আচ্ছা, ইপিলেপসি মানে ইপিলেপসির কারণগুলো যদি জানেন যে কি কি কারণে ইপিলেপসি হয়, কজেস অফ ইপিলেপসি, সেখানে সবচেয়ে কমন কারণ হচ্ছে হিপ্পোক্যাম্পাসে কোনো হিপোক্যাম্পাস প্যাথোলজি। হ্যাঁ, মেজিয়াল প্যাথোলজি। টেম্পোরাল স্ক্লেরোসিস, এটা মনে হয় মোস্ট কমন কজ অফ ইপিলেপসি। হ্যাঁ, বা টেম্পোরাল লোবের কর্টেক্সে, যে কোনো কর্টেক্সের অ্যাবনর্মালিটিতে ইপিলেপসি হয়, কিন্তু টেম্পোরাল কজটা সবচেয়ে বেশি। এই জন্য হিপ্পোক্যাম্পাসকে টার্গেট করেই ইপিলেপসি প্রোটোকলটা সাজানো হয়েছে। T1 নেওয়া হয় এবং এগুলো থিন কাট নেওয়া হয়। ইপিলেপসি প্রোটোকলের মূল ইয়ে হচ্ছে অনেক সিটির মতো থিন কাট হয়, তাই না? এটা জি। পারপাস ভিজুয়ালাইজ ব্রেন অ্যানাটমি, মরফোলজি অ্যান্ড ভলিউম, মেজারিং কর্টিক্যাল থিকনেস অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং গ্রে হোয়াইট ম্যাটার ডিফারেন্সিয়েশন। গ্রে হোয়াইট ম্যাটার ডিফারেন্সিয়েশনটা খুব ভালো দেখা যায়, কর্টিক্যাল থিকনেসটা ভালো বোঝা যায়, কারণ কর্টেক্সে মেইনলি অ্যাবনর্মালিটির কারণে আমাদের ইপিলেপসি হয়ে থাকে। ভিজুয়ালাইজ এনি আনইউজুয়াল লোকেশন অফ গ্রে ম্যাটার, যেমন গ্রে ম্যাটার হেটারোটপিয়া, এটাও কিন্তু একটা ইপিলেপসির কারণ। হ্যাঁ, ভেন্ট্রিকেলের কাছে গিয়ে গ্রে ম্যাটার বসে থাকে, এটাকে বলে গ্রে ম্যাটার হেটারোটপিয়া। ভিজুয়ালাইজ এনি অ্যাবনর্মাল সালকেশন। আর ফ্লেয়ার ফ্লেয়ার ফ্লেয়ারও নেয়, সেটাও হচ্ছে লেস দ্যান 3 মিলিমিটার, একটু থিন কাটেই নেয়। আর প্লেন, প্লেন কিভাবে নেয়? এক্সিয়ালটা নেয় এসিপিসি। এসিপিসি প্লেন কোনটা বলেন দেখি? অ্যান্টিরো কমিশার, পোস্টেরো কমিশার প্লেন। হ্যাঁ, সেটা হচ্ছে এক্সিয়াল প্লেন। আর করোনাল তো নিবেন হচ্ছে হিপ্পোক্যাম্পাসের প্যারালালি। ঠিক আছে, ম্যাডাম এসিপিসি ফুল মিনিংটা কি বলেন? অ্যান্টিরো কমিশার, পোস্টেরো কমিশার, অ্যান্টিরো কমিশার, পোস্টেরো কমিশার। আচ্ছা, আমি এখানে থেকে বের হয়ে গেলে আর পরে যদি শেয়ার দিতে না পারি, দাঁড়ান আমি লেকচারটা শেষ করে আমি দেখিনি এটা কি আপনাদেরকে দেখাতে পারি কিনা। অ্যান্টেরো কমিসার, পোস্টেরো কমিসার আর হচ্ছে করোনাল, এই দুইটা প্লেনে আমরা ফ্লেয়ার নিব। এগুলোর পারপাস কি? লুক ফর কর্টিক্যাল অর সাবকর্টিক্যাল হাইপার ইন্টেন্সিটিস। হ্যাঁ, আর আইডেন্টিফাই ফোকাল লিশনস যেমন টিউমার। আর T2 নেওয়া হয়, এটা লেস দ্যান 1 মিলিমিটার ইন প্লেন রেজলিউশন অ্যাজ লো অ্যাজ পসিবল, মানে যত থিন সম্ভব তত থিন নিবেন। অ্যাঙ্গেলড করোনাল পারপেন্ডিকুলার টু দ্য লং এক্সিস অফ দ্য হিপ্পোক্যাম্পাস। হিপ্পোক্যাম্পাসের লং এক্সিসের সাথে পারপেন্ডিকুলার করে নিতে হয়। এটার পারপাস হচ্ছে ডিটেল ভিউ অফ দ্য হিপ্পোক্যাম্পাস অ্যালোয়িং ফর ইন্টারনাল স্ট্রাকচার্স টু বি ইভালুয়েটেড। মেনি মোর প্র্যাকটিস উইল অলসো অ্যাড অ্যাডিশনাল সিকোয়েন্স, পার্টিকুলারলি SWI অ্যান্ড DWI। আচ্ছা, এখানে SWI DWI এগুলো ডিটেলস, কিন্তু সবসময় এরা বলতেছে এক্সিয়ালটা আপনারা এসিপিসি লাইন বরাবর নেবেন। আর অ্যাডিশনাল সিকোয়েন্স বলছে DIR। DIR হচ্ছে আপনার ডাবল মানে ইনভার্সন রিকভারি সিকোয়েন্স। ঠিক আছে, ফ্লেয়ারে তো ইনভার্সন হয়ই, তার চেয়ে আরো বেশি ইনভার্সন রিকভারির জন্য হচ্ছে DIR। The role of post-contrast T1 sequence is usually reserved for cases where encasing lesions are suspected either or prior imaging or on the basis of history। মানে আগের ম্যালিগনেসি ছিল, ম্যালিগনেসি যদি আপনার সাসপিশন থাকে সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র পোস্ট কন্ট্রাস্ট দিবেন, মানে কন্ট্রাস্ট দিবেন, আদারওয়াইজ কন্ট্রাস্টের দরকার নেই। আর DTI ফাংশনাল ইমেজিং, ফাংশনাল ইমেজ সেগুলো সব টিউমারের ক্ষেত্রে। DTIও হচ্ছে ফাইবার ট্র্যাকিং করবেন টিউমারের ক্ষেত্রে। আচ্ছা, আমার প্রোটোকল বোঝানো আজকে এ পর্যন্তই শেষ। হ্যাঁ, ব্রেন পর্যন্ত মানে ব্রেইনের প্রোটোকল গুলো পর্যন্ত বুঝাইছি। আমাদের স্পাইন আছে, বডি ইমেজিং আছে, এগুলা
এগুলো হচ্ছে পরবর্তীতে নিব। আচ্ছা, এখানে ম্যাম স্লাইড গুলো কি আমরা পাবো ক্লাসের? হ্যাঁ, স্লাইড গুলো পরে দিয়ে দিব। হ্যাঁ, মানে সবগুলো প্রোটোকল শেষ করে তারপরে পরে দিয়ে দিব। আচ্ছা দাঁড়ান, শেয়ারিংটা কেন চলে গেল? আহ, দাঁড়ান, এটা পাইছি। এখানে দেখি আপনাদের। আর ম্যাম আর কত সময় আছে? আবার তো ইয়ে হবে না। জুমের জি ম্যাম। জুমের সময় আছে। আছে কেন? এটা একটা কি জানি, কি জানি থাকে না, পেইড অ্যাকাউন্ট। এটা আমার হাজবেন্ডের পেইড অ্যাকাউন্ট, তো এটার ইয়ে আছে। জি দাঁড়ান, আপনাদেরকে আমি যেটা দেখাইতে চাচ্ছি এটা। এই যে চেস্ট এমআরআই এর কিছু ছবি বলছিলাম, হ্যাঁ, এখানে দেখেন। এগুলো হচ্ছে চেস্ট এমআরআই এর ছবি। এরকম দেখেন, কন্ট্রাস্ট ছাড়াই আমরা হার্ট খুব সুন্দর সাদা দেখবো, লাংস প্যারেনকাইমা দেখা যায়, ভেসেল দেখা যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে চেস্ট এমআরআই এর ছবি। হ্যাঁ, এই দেখেন, এই যেখানে একটা নোডিউল দেখা যাচ্ছে। সিটিতে যেরকম দেখা যায়, এমআরআই তো হয়তো অত ফাইন ইমেজ না, কিন্তু দেখা যায়। যার আমরা সিটি করতে পারছি না তার ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। এই যে এখানে দেখেন, টিউমার একটা রাইট অ্যাট্রিমের পাশে, সব দেখা যায়, ঠিক আছে। চেস্টের এমআরআইও ভালো। তারপর চেস্টে পারফিউশন ইমেজিং করে আমরা চেস্ট ইনফার্কশন কতটুকু হয়েছে সেটা দেখা যায়, ঠিক আছে। ম্যাম, পিক গুলো আসতেছে না, দেখা যাচ্ছে না। দেখা ইমেজ যাচ্ছে আসছে না ম্যাম, ইমেজ আসছে না, দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ারিং। সিপিসি লাইনটা দেখতে চেয়েছিলেন, সেটা দেখি। ওহো, এটার জন্য তো সমস্যা হয়ে যাচ্ছে রেকর্ডিংটা।